পঞ্চম প্রেগনেন্সিতে ৫ মাস শেষ হয়ে ৬ মাসে পড়লো। আলহামদুলিল্লাহ। সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? এই তো সেদিন ক্রসিং করলাম আর এখন ৬ মাস চলতেছে, ৫ মাস শেষ হয়ে গেল। ১৭ কি ১৮ সপ্তাহের দিকে বাচ্চার মুভমেন্ট টের পেয়েছিলাম, একটু মানে জোরে জোরে নড়েছিল, তো বুঝতে পেরেছিলাম। এইটাই বুঝছো, বাস্তব জীবনে এটাই বুঝছো। ভালো কিছু করলে না সেটা কারো চোখে পড়ে না, কেউ দেখে না। ওই খারাপ একটু করলে সেটা সবার চোখে পড়ে, সেটা সবাই বড় বড় করে দেখে, বুঝছো। শরীরটা খুব খারাপ লাগতেছে, হাঁটতে পারতেছি না, হাঁটতে কষ্ট হইতেছে, কথা বলতেও কষ্ট হইতেছে, ভালো লাগতেছে না। মনে হয় কি আমার চ্যানেলটা মৃত পড়ে আছে, আমার চ্যানেলে কেউ নেই, কেউ আমার কথা ভাবে না, একটা কমেন্টসও করে না। আচ্ছা, আমি শুনেছি রক্ত কম থাকলে নাকি মাথা বেশি ঘোরায়। আমার শরীরে কি রক্ত কম? আমি তো হিমোগ্লোবিন ওষুধ খাচ্ছি, তারপর কি রক্ত কম হচ্ছে? আসলে আপুরা এখন আর কোনো কিছুই না আমার হাতে নেই, বুঝছো। আমার আসলে ওজনটা বাড়তেছে না, কিন্তু আমার পা ফুলে গেছে। রাতের বেলা রান্না করার সময় হঠাৎ করে মনে হলো একটু পেঁয়াজু খাই। তো রমজান মাসে পেঁয়াজুগুলো ফ্রিজে ছিল। রমজান মাসের শেষের দিকে কিছু ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ব্লাইন্ডিং করা হয়নি, সময় ছিল না। তো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই বের করে নিলাম। তো এগুলো আবার নরম হতে অনেক সময় লেগেছে, তারপরে এগুলোকে ব্লাইন্ডিং করে মাখিয়ে নিয়েছি। বাবার বাবু বাসায় ছিল, তো উনি শোনার পর বলতেছে ঠিক আছে তাহলে বানাও, খাবো। যখন শুনলো যে এটা ডিপ ফ্রিজ আছে তখন বললো যে না থাক, বানানো দরকার নেই, বানাতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু কী করবো, আমার যে খাবার কেমিক্স উঠেছে, আমার তো খেতে খুব ইচ্ছা করেছিল, তাই না বানিয়ে পারলাম না। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কী ভাবতেছো এত দেরি করে কেন ভিডিও আপলোড করলাম? আসলে কী করবো বলা, পুরা শরীরে কুলায় না, মানে আমার উপরে অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, তারপরে ওখানে বসে থাকা, এরপর আবার মেয়েকে নিয়ে আসা, তারপর আবার ছেলেকে নিয়ে যাওয়া, ছেলেকে নিয়ে আসা, ওখানেও বসে থাকা, এরপরে বাসায় এসে আবার বাচ্চাটাকে দেখা, গোসল করা, গরমে অবস্থা খারাপ হয়ে যায়, গোসল করার পরে আবার সে মাথা ঘোরানো, মানে এই কাজগুলো আমি আগে করেছি, বাট আমার শরীরটা এখন আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে, প্রচুর মাথা ঘোরায়। আমি স্কুলে বসে 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 ঘুমাই, মানে আমার এত ঘুম পায় আমি চ্যানেলে কোনো কাজই করতে পারি না। ভিডিও না ছাড়ার মূল কারণ হচ্ছে এডিট করা হচ্ছে না। এডিট করতে গেলে আবার ঘুম আসে, প্রচুর ঘুম আসে, মাথা প্রচুর ঘোরায়, প্রচুর ঘুম আসে, এই সমস্যা তো আসেই। তারপরে যখন এডিট করলাম ভয়েস দিব সেটাও পারতেছি না। স্কুল থেকে আসার পরে একটু রেস্ট নিয়েছি, গোসল করেছি, শুয়েছিলাম, শোয়া থেকে উঠতেই পারি না, মাথা ঘুরেছিল অনেক। কালকে ভয়েস দিতে চেয়েছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি, কারণ শোয়ার থেকে ওঠার পরে মাথা প্রচুর ঘোরাচ্ছিল। এদিকে রাতেরবেলা 9টা বেজে গিয়েছিল। ভাগ্যিস কালকে সোমবার ছিল, আমাকে আর কষ্ট করে রান্না করতে হয়নি। তো ভেবেছিলাম যে কালকে আমি ভয়েস দিব, কিন্তু শরীরটা তো খারাপ ছিল যে আমি ভয়েস দিতেই পারিনি। কালকে আবার স্কুল থেকে বাসার পর দেখি যে সাওদা পটি করে দিয়েছে, ঘরের মধ্যে পটি করে দিয়েছে, বাথরুমে পটি করে দিয়েছে, সব সাফ করেছি, গোসল করেছি, ওদেরকে গোসল করিয়েছি। তারপরে ওদেরকে খাবার খাওয়ানোর পরে খিচুড়ি খেয়েছি, খিচুড়ি খাওয়ার পর তো সেই মাথা ঘোরানো, অবস্থা খারাপ। আমি আবার শুয়ে পড়েছি, শোয়া থেকে উঠতে উঠতেই 9টা বেজে গিয়েছে। এরপরে ভয়েস দিব ভাবতেছিলাম, কিন্তু ভয়েস আর দেওয়া হলো না, শরীরটা তো খারাপ লাগছিল, মানে মুখ দিয়ে কথাই আসছিল না আমার। তারপর আবার আর্জেন্টিনা খেলা, আমি আবার আর্জেন্টিনা ভক্ত। যদি আমি আর্জেন্টিনা খেলা দেখি না, আমি আর্জেন্টিনা খেলা দেখলে আর্জেন্টিনা হারে, তো এই কারণে আমি আর্জেন্টিনা খেলা দেখি না। যখন গোল করে তখন তখন দেখি, মানে আমি খেলা ওপেন করে রাখি কিন্তু খেলা দেখি না, অন্য রুমে থাকি। যখন শুনি গোল করছে তখন আমি দৌড়ে যাই খেলা দেখি, মানে গোলটা দেখে আর কি, তারপর আবার কাজ করি। তো কালকে আমি চেষ্টা করেও ভয় দিতে পারিনি। আসলে আপুরা এখন আর কোনো কিছুই না আমার হাতে নেই, বুঝছো। আমার আসলে ওজনটা বাড়তেছে না, কিন্তু আমার পা ফুলে গেছে। আমি খেয়াল করলাম যে আমার 2 পা ফুলে গেছে, বিশেষ করে বাম পাটা একটু বেশি ফুলে গেছে, হাঁটাহাঁটি করা লাগে, আমি কষ্ট করে হেঁটে স্কুলে যাই, যার কারণে অনেক কষ্ট হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। আমার কাছে কোনো টাকাই থাকে না, আমি যদি রিক্সায় যাই তাহলে আমার কাছে কোনো টাকাই থাকে না। একটু ফল ফ্রুট বা একটু ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে খেতে পারি না, তো এই কারণে হেঁটে হেঁটে যাওয়া লাগে। খুব বেশি কষ্ট যে হয় তা না, কিন্তু মানে বেশি হাঁটার কারণে না পায়ের উপরে চাপ পড়ে, আমার পাটা ফুলে গেছে, আমার বাম পাটা ফুলে গেছে। এদিকে আমাকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু ডাক্তার দেখাতে পারতেছি না। বাবুর আব্বুকে বলতেছি ডাক্তার দেখানোর জন্য, বাট উনি দেখাচ্ছেন না, আজকে কালকে বা এইভাবে করে আমাকে ঘোরাচ্ছে। কী করবো বলো, আমার আর ভালো লাগে না। আমি ওনাকে বলেছিলাম যে আমার বকে কাপড়টা না এনে তুমি আমাকে ডাক্তার দেখাও, আমার ডাক্তার দেখানোটা জরুরি হয়ে গিয়েছে। ডাক্তার আমাকে বলেছিল 1 মাস পরে যেতে, সেই জায়গায় আমি 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে প্রায়, কিন্তু আমার যাওয়া হচ্ছে না। ডাক্তার তো ভালো বুঝিয়ে বলেছিল, ডাক্তার কোনো সময় আমাকে এত আগে আলোচনা করতে বলেনি। 3rd বেবির সময়, 4th বেবির সময় ডাক্তার কখনো এত আগে আসতে বলেনি, কিন্তু ডাক্তার আমাকে এবারে আগে আসতে বলেছিল রিপোর্ট করে। আমার যাওয়া হলো না, 1 মাসের জায়গায় 3 মাস হয়ে গেল, কিন্তু আমার যাওয়া হচ্ছে না।
এখনও আমার অনেক খারাপ হতেছে, মাথা ঘুরতেছে, কথা বলতে কষ্ট হইতেছে, মানে চোখে দিতেছি না এমন অবস্থা, বুঝছো? জানি না আমার কি হয়েছে, আল্লাহ পাক আমাকে কতটুকু ভালো রাখবেন আমি জানি না। পঞ্চম প্রেগনেন্সিতে 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়লো, আলহামদুলিল্লাহ। সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় তাই না? এই তো সেদিন ক্রসিং করলাম আর এখন 6 মাস চলতেছে, 5 মাস শেষ হয়ে গেল। 17 কি 18 সপ্তাহের দিকে বাচ্চার মুভমেন্ট টের পেয়েছিলাম, একটু মানে জোরে জোরে নড়েছিল, তো বুঝতে পেরেছিলাম। মানে আমার যে পেটে বাচ্চা আছে এটাই অনেক সময় বুঝতেই পারি না, এত বেশি কাজ চাপে থাকি যে বাচ্চাকে নিয়ে কিছু ভাববো বা বাচ্চা আছে এটা ফিল করবো সেটাও পারি না। আর তাছাড়া আমার মহামান্য হাজব্যান্ডের কীর্তি তো আছেই, সেটা আর কি বলবো, সেটা আর বলা কোনো ভাষা নেই। আমি ব্লগে আমার হাজব্যান্ডের নামে এত সুনাম করি, এত ভালো কথা বলি, সেগুলোকে বড় না, সেগুলোকে দেখে না। একটু খারাপ কথা বললে মানুষের নজর লেগে যায়, মানুষ কত কিছু বলে ভাবে। হ্যাঁ, এইটাই বুঝছো, বাস্তব জীবনে এটাই বুঝছো। ভালো কিছু করলে না সেটা কারো চোখে পড়ে না, কেউ দেখে না। ওই খারাপ একটু করলে সেটা সবার চোখে পড়ে, সেটা সবাই বড় বড় করে দেখে, বুঝছো? এখন আমি যদি তোমাদের সাথে মিথ্যা সুনাম করি, তোমরা নিজেরাই বলবা যে আপু তোমার হাজব্যান্ড এত ভালো, তাহলে তোমরা মাছ খাও না কেন? তোমাদের তো মাছ খেতে দেখি না, তাহলে তোমরা ফল ফুড খাও না কেন? সেভাবে তোমাদের খাবার দাবার এরকম কেন? এটা স্বাভাবিক, সবাই বলবেই, তো মিথ্যা কথা বলতেও পারি না। এই কারণে কোনো কিছু বলে বাদ দিয়ে দিছি। তারপর অবশ্য দেখা গেলো যে কথা চলে আসে, কারণ সে আমার জীবনের অংশ। এটা কিন্তু মিথ্যা না, বুঝছো? শত হোক সে আমার জীবনের অংশ, এটাকে আমি কোনো সময় ডিনাই করতে পারবো না। এটা মনে করো যে আমার জীবনে সবচেয়ে বড় সত্যি কথা, সবচেয়ে বড় ট্র্যাজেডি। এটা আমাকে মেনে নিতেই হবে বা মেনে নিতে হচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই। যাক, এই সম্পর্কে আর কিছু না বলি, কথা বললেই কথা গভীর চলে যাব, তখন আবার অন্য কিছু হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না আমার মনটাকে খারাপ রাখতে এবং আমার ভিউয়ার্সদের মনটাকে খারাপ রাখতে, কিন্তু অনেক সময় সেটা হয়ে যায়। কী করবো বলো, মানুষ তো, আমরা তো মানুষ, রক্ত মাংসে করা মানুষ, আমাদেরও কষ্ট হয়। আমরা তো ফেরেশতা না যে কে এটা টুকা দিল কিছু বললাম না, বা কে খারাপ ব্যবহার করলো, বা কে অনেক বেশি অত্যাচার করলো কিছুই বললাম না, এরকম তো না। আমরা তো মানুষ, বিশেষে আমরা মানুষ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদেরও ভুল হবে, আমাদেরও কষ্ট হবে, আর এটা আমাদেরকে মেনে নিতেই হবে। এটা মেনে নিয়েই আমাদেরকে জীবন চলতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমি বুঝছো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, আমার ব্লগ করা আসলে পজিটিভ থাকার জন্যই। কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায় যার কারণে আমি পজিটিভ থাকতে পারি না, নেগেটিভ হয়ে যাই। এই যেমন ধরো আমার ডাক্তারের বিষয়টা, আজকে 3 মাস হয়ে গেল আমি তাকে সবসময় বলি আমাকে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। সে যদি একটু একটু করে টাকা দেবে তাও তো হয়ে যায়, বাট সে আমাকে ডাক্তার দেখাচ্ছে না। সে বাচ্চাদের 2 মাসের স্কুল বেতন দিল, পরীক্ষা ফি দিল, সব কিছু তার ওকে, ঠিক আছে, বাট আমার ডাক্তার দেখানোর কোনো খবরই নেই। এখন আমি কী করবো বলো, আমি কোথায় যাব, কার কাছে যাবো? ডাক্তার না দেখালে আমার বাচ্চার অবস্থা কীভাবে জানবো? এইদিকে মনে করো যে বোরখাটা ছিঁড়ে বেড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এই বোরখা পরে স্কুলে যেতেও শরম লাগে। এখন তো আমি গার্ডেন রুমে বসি, যেহেতু পিছনে গেট দিয়ে বের হতে হয়, তো ওই পিছনে গেটের সামনেই গার্ডেনে বসার জন্য জায়গা করে দিয়েছে, যেখানে চেয়ারে সবাই বসে। তো আমি ওই জায়গায় বসি, মাঠে বসি না। জান বলে আম্মু মাঠে গেলে আমার অনেক কষ্ট হয়, এখান থেকে মাঠ অনেক দূরে হয়ে যায়, তো এই কারণে আমি মাঠে যাই না। তাছাড়া এখানে ফ্যান আছে, ফ্যানে যে বসতে আরাম লাগে। আমি তো ঘুমাই, বুঝছো, বসে বসে ঘুমাই। তো মাঠে গেলে না, ঘুমাতে গেলে না আমি ব্যালেন্স হারিয়ে পড়ে যাই, বুঝছো, সমস্যা হয় আমার। আর অনেক বেশি গরম লাগে, তাই এখানেই বসি, কিন্তু এখানে বসে শান্তি পাচ্ছি না। একজন একে কথা বলে, অনেকে আবার আমাকে সন্দেহ করতেছে যে আমি প্রেগনেন্ট কি না। আমি বলছি না না, আমি প্রেগনেন্ট না। ভাগ্য ভালো আমি স্কুলে কাউকে আমার চ্যানেলে রিং দিইনি, নাহলে তো সবাই জানতো। আমার বিল্ডিংয়ে অনেকেই জানে যে আমি প্রেগনেন্ট, কীভাবে জানছে বুঝিনি। একজন মানুষকে আমি চ্যানেলে লিঙ্ক দিয়েছিলাম, সে দেখেছিল। এরপর থেকে জানি কিনা জানি না, মানে অনেকেই জানে। আমি তো অবাক, কীভাবে, আমি তো বলিনি, জানলো কীভাবে? বোরখাটা বানাতে দিয়েছি 1 মাসের বেশি সময় হয়ে গেল, বাট আনার কোনো খবর নেই। স্লিপ ওনার কাছে দিয়ে রেখেছি, বাট উনি আনতেছেন না। এখন আপুরা তোমরা সবাই বলো, তোমরা আমাকে শুধু এটুকু বলো, সে যদি না করে, সে যদি না দেয়, আমি কোথায় যাবো বলো? আমি কী করবো বলো? এই শরীর নিয়ে কষ্ট করে স্কুলে যাই, স্কুল থেকে আসি, রান্নাবান্না করি, বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদেরকে ঠিকভাবে পড়াতেও পারি না, শরীরে কুলায় না। কোনো রকমে কষ্ট করে রান্না করি, তারপর অনেক সময় লেগে যায়। নর্মালি তো সময় লাগে, এখন আরও বেশি সময় লাগে। বাবুরা বাসা অনেক চেঁচারি করে, আমি টাইমলি রান্না করতে পারি না। কী করবো বলো? আমি তো মানুষ, আমি না পারলে আমি কী করবো? আমার শরীরে কুলায় না, আমি কী করবো বলো? আমার অনেক কষ্ট হয় হাঁটতে, আমার অনেক কষ্ট হয় কাজ করতে, জানো না? আমার মাথা প্রচুর ঘোরায়, আমার যে এত খারাপ লাগে আমি সে তোমাদেরকে বলবো, যেতে পারবো না। আমার বাচ্চারা বুঝে আমার কষ্ট। আমি আমার ছেলেকে বলি, বাবা তুমি ভালোভাবে পড়াশোনা করো, আমি তোমাকে যে দেখা দিই সেভাবে পড়ো। আমি কিন্তু বাবা তোমাকে বলতে পারবো না, বাবা তোমার পাশে থাকতে পারবো না, তোমার পড়া কিন্তু অনেক পিছিয়ে গেছে, তুমি ভালোভাবে পড়ো না, তুমি আমি বললে পড়ো না, হয়তো পড়ো না। মানে আমি শুয়ে থাকলে বলছি ওরা দুষ্টাইম করে, ওরা পড়ে না। এখন আমি কী করবো বলো? কীভাবে ওদেরকে আমি পড়াবো বলো? আর সেটা কথা তো বাদই দিলাম, ওকে নিয়ে না বসলে ওর পড়া হয় না। ওকে বলি তুমি একটু পড়ো, ভাইয়ের কাছে জেনে নাও, ও দুষ্টামি করে, মানে ঠিকভাবে পড়ে না। চিচিঙ্গা ভাজি করতেছি আর বেগুন রান্না করতেছি। কয়েকদিন ধরে লাউ শাক খেতে ইচ্ছা করে, কাঁঠালের বিচি আছে, তো ভাবতেছি কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক দিয়ে আলু দিয়ে রান্না করে খাবো। পুঁইশাক দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু সেটাও করা হচ্ছে না। ওনার ভরসা থেকে সেটাও করা হচ্ছে না।
ওনার যা ইচ্ছা উনি সেটা নিয়ে আসেন, আমার ইচ্ছা কোনো দামই উনি দেন না। শাকসবজি উনি পান না, আনেন না, আমাকে টাকাও দেন না যে আমি নিয়ে আসবো। আমি কষ্ট করে স্কুলে যাই, তো স্কুলে থেকে আসার সময় আনতে পারি, কিন্তু বাসা তো বাজার থাকে, সেগুলো আগে খেতে হবে। সেগুলো না খেয়ে শাক রান্না করলে পরে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাছাড়া শরীর খারাপ লাগে, কাটবে কীভাবে, বাঁচবে কীভাবে, সেই ভয় আর আনা হয় না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, লাইকই করেছো নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো? লাইক করে নি প্লিজ আপুরা, লাইক করে দাও। লাইক করে দিলে কাজ করছে অনেক গুণ বেড়ে যায়। আমি ভিডিও না আসলে তোমরা কোনো রেসপন্সই করো না, দুই একজন মনে হয় মেসেজ দাও, তাও ওইরকম মেসেজ না। আর কেউ কোনো রেসপন্স করো না, মনে হয় কি আমার চ্যানেলটা মৃত পড়ে আছে, আমার চ্যানেলে কেউ নেই, কেউ আমার কথা ভাবে না, একটা কমেন্টসও করে না। আরে আপুরা, আমি অসুস্থ, আমি ভিডিও আপলোড করতে পারি না, তোমাদের সবই জানো আমার সম্বন্ধে। তোমরা কমেন্টস করো না, তোমরা আমার খোঁজখবর নিবা না, তোমরা তো কিছুই করো না। ভিডিও দেখার পরও অনেকে কমেন্টস করো না, চুপটি করে বসে থাকো। এটা কিন্তু ঠিক না আপুরা। তোমরা কমেন্টস না করলে আমি কিন্তু কাজ করতে পারবো না। এমনিতে তো আমার শরীর অবস্থা ভালো না, তোমাদের কমেন্টসে আমাকে কাজ করতে অনেক বেশি উৎসাহ দেয়, আগ্রহ যোগায়। আসলে এখন কোনো কিছুই আর আমার হাতে নেই, বুঝছো? সব কিছু আল্লাহ হাতে আছে। আমি সব কিছু আল্লাহ পাকের হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু অনেক সময় রাগ ওঠে, বিরক্ত লাগে, মানে সহ্য হয় না, বুঝছো? যে আর কত সহ্য করবো, ডাক্তার কবে দেখাবো, কবে আমার পেটে বাবুকে দেখবো, আমার বাবুটা ছেলে না মেয়ে কবে দেখবো। রান্না করতে করতে অবস্থা অনেক সময় অনেক খারাপ হয়ে যায়, শরীরটা খুব খারাপ লাগতেছে, হাঁটতে পারতেছি না, হাঁটতে কষ্ট হইতেছে, কথা বলতেও কষ্ট হইতেছে, ভালো লাগতেছে না। যখন অবস্থা খুব খারাপ হয়ে যায় ভিডিও শুট করি, তখন তোমাদের সাথে শেয়ার করি। মাথা খুব ঘুরেতেছে, অনেক সব লাগতেছে, এই 11টা বেশি বাজে, কখন খামো কখন ঘুমাবো আর ভালো লাগে না। আল্লাহ, কাজের মাঝখানে মাথা ঘুরেছিল, অনেক শুয়ে পড়ছিলাম, দেরি হয়ে গেছে। কত থালা বাসন ধুইতে হইবে, থালা বাসন কত আছে, এগুলো সব ধোয়া লাগবো। জীবন শেষ, না দিলেও কত সকালবেলা কেমন দেবো, আবার ভাত খেলে তো এগুলো লাগবে, ধোয়া তো করতেই হবে। আল্লাহ তুমি রহমত করো। দেখলা থালা বাসন কত জমে, সবগুলো আমাকেই ধুতে হয়। বাচ্চারা মাঝে মধ্যে ধোয়, তারপর ওদেরকে দিয়ে খুব বেশি ধোয়াই না, তো আলটিমেটলি কাজগুলো আমাকেই করতে হয়। আর এই কাজগুলো করতে গেলেই আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। রান্না করতে যত রান্না বেশি খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে এই থালা বাসনগুলো ধুতে। এগুলো ধুতে গেলে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তোমাদেরকে বলেছিলাম না যে সায়নার গায়ে অ্যালার্জি হয়েছে, ওর আব্বুর গায়ে অ্যালার্জি হয়েছে। ওরা ডাক্তার কাছে গিয়েছিল, তো আজকে ওরা ডাক্তার কাছে গিয়েছিল, ওষুধ নিয়ে এসেছে। আর আজকে আমি বেগুন রান্না করেছি। বেগুন তো খাওয়া স্ট্রিক্টলি মানা, বেগুন, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো খাওয়া তো একদমই মানা। কী আর করা, সায়রাকে শুধু চিচিঙ্গা ভাজি দিয়ে ভাত দিচ্ছি, চিচিঙ্গা ভাজি দিয়ে সে ভাতটা খেয়ে নেবে। চিচিঙ্গা একটু শক্ত হয়েছে, বেশি দিন ফ্রিজে থাকলে না শক্ত হয়ে যায়, তখন রান্না করলেও না সহজে নরম হয় না। তবে ভাজিটা খেতে অনেক মজা হয়েছে। আপুরা তোমরা প্লিজ কমেন্টসটা করো, আমার পর রাগ করে থেকো না। আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করার। আমি জানি না আমি কতটুকু পারবো, তোমরা তো জানোই আমার শরীরের অবস্থা। আসলে এখন কোনো কিছু আর আমার হাতে নেই। ভিডিও যে নেই তা না, অনেকগুলো ভিডিও আমার কাছে আছে, বাট সেগুলো এডিট করা হয়নি। সেগুলো এডিট করতে গেলেই না প্রচুর ঘুম আসে, প্রচুর ক্লান্ত লাগে, মাথা অনেক ঘুরায়, আমি কাজ করতে পারি না পুরা। তারপর আমি চেষ্টা করতেছি, আসলে ঘুম আসলে আর কিছু করা যায় না, বুঝছো? এই দেখো আমার মেয়ের হাতে অ্যালার্জিগুলো একদম ভরে গিয়েছে, মানে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে ওর। ওষুধ খাচ্ছে, কমতেছে আবার বাড়তেছে। শরীর খারাপ থাকার কারণে ওর দিকে সেভাবে খেয়াল রাখতে পারি না। কী করবো, নিজে তো চলতে পারি না, নিজের দিকে নিজে খেয়াল রাখতে পারি না, বাকি জনদের দেখবো কীভাবে? ওর আব্বু ওকে ওষুধ খাওয়াচ্ছে, মলম লাগাচ্ছে, কমে যাচ্ছে, তারপরও একটু একটু আসে আর কি। আল্লাহ পাক রহমত করলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে খুব টেনশন লাগে, পেটের ভিতরে বাচ্চার কী অবস্থা, তার পজিশন কেমন আছে, কীভাবে আসে, পানির পরিমাণ কতটুকু আছে, যেহেতু পায়ে পানি জমে গিয়েছে, মানে টেনশনের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমার। এই দেখো আমার চেহারা কি হয়ে গিয়েছে। কাজ করা ফাঁকে ফাঁকে একটু বসি, বেশিক্ষণ বাগড়ে থাকতে পারি না, অনেক কষ্ট লাগে। আচ্ছা, আমি শুনেছি রক্ত কম থাকলে নাকি মাথা বেশি ঘোরায়। আমার শরীরে কি রক্ত কম? আমি তো হিমোগ্লোবিন ওষুধ খাচ্ছি, তারপর কি রক্ত কম হচ্ছে? জানি না কী হবে আমার। আমি ভিডিও করলে বাচ্চারা বলে আমরাও ভিডিও করবো, আমরাও আসবো। আমি বলি না, তোমাদেরকে আসতে হবে না, তোমাদের ভার আমি নিতে পারবো না, আমার এমনিতে অনেক বেশি খারাপ লাগতেছে। চোখ মেলে তাকাতেও পারি না, এত বেশি দুর্বল লাগে, বুঝছো? অনেক সময় কি চোখে অন্ধকার দেখি, মানে মনে হয় কি সামনে কিছু আমি ঝাপসা দিতেছি, এরকম মনে হয়। মাথার মাঝখান দিয়ে প্রচুর ব্যথা করে, প্রচুর ঘোরায়, মানে অনেক বেশি খারাপ লাগে, বুঝছো আমার কাছে। ওর স্যালাইন খেলে একটু ভালো লাগে, একটু এনার্জি পাই, খুব বেশি না, কিন্তু ওর স্যালাইন না খেলে অবস্থা যে কতটা খারাপ হয়ে যায় আমার জানো না পুরা। ভেবেছিলাম সাওদাকে আগামী বছর স্কুলে ভর্তি করে দিব, প্লেতে ভর্তি করাবো, যদিও কিছু পড়াইনি। আগামী বছর ওর 4 বছর পড়বে আর কি, মে মাসে। কিন্তু অনেকে বলতেছে যে এত ছোটো বয়সে না পড়াতে, তারপরে বছরে দিতে, তো বুঝতেছি না কী করবো।
তবে ওকে আমি ভর্তি করিয়ে দেবো, সারা মতো ভুল আর করবো না, ওকে আমি প্লে কেজি সব পড়াবো। দেখো সাউদা কি করে। 10টা না, দিনে না শুয়ে থাকলেই ও এরকম করে, তবে সবসময় করে না, খুব কম করে। ও তো মানে করেই না বলতে গেলে, মাঝে মধ্যে করে। আর জায়ান প্রচুর করতো, সারা শুয়ে থাকলে জায়ান সারাকে প্রচুর মারতো, প্রচুর বাড়ি দিত। মানে কীভাবে যে সে কী করতো আমি প্রচুর ভয় পেয়ে যেতাম যে না জানি কী সমস্যা হয়ে যায়। অনেক মেরেছি, অনেক বকেছি, কোনো লাভ হয় না, ও এগুলো করবেই। এখন অবশ্য সেগুলো করে না। বাচ্চারা বড় হয়ে গেলে ওদের দুষ্টামিটা অনেক কমে যায়, তারপরে সম্পূর্ণ কমে না। জায়ান তো মনে করে যে টিভি না আসারলে বা টিভিটা অফ থাকলে ও যে কী দুষ্টামি করে জানো না, মানে অস্থির হয়ে যায়, মাথা আমার খেয়ে ফেলে বুঝছো। তরকারি রান্না করলে ঝালটা একটু বেশিই দিই, ঝালটা খেতে ভালো লাগে না, তাও আমার কাছে ঝাল লাগে না। বাবার বউ বলে এত ঝাল দিছো বাচ্চারা কীভাবে খাবে, বাচ্চারা খেতে পারবে না, তুমি এত ঝাল কেন দাও, আমরা নয় খেলাম, বাচ্চারা কীভাবে খাবে। সাওদা খেতে পারে, ওর সমস্যা হয় না, ওকে আমি খাইয়ে দিই। চুননাও খেতে পারে, ও ঝাল খেলে একটু ঝাল লাগলে তখন পানি খায়, পানি খেয়ে আবার খায়। ও তো নিজে হাতে খায়, তো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয় বদরেকে নিয়ে, বিশেষ করে সারাকে নিয়ে। সায়রা যে কী অবস্থা জানো না, যেন একটা মোটামুটি ঝাল খায়, যেন সমস্যা হয় না বেশি। সায়রা খুব বেশি সমস্যা হয়, সায়রা অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। বাবুর আবুকে ভাত দিচ্ছি শুধুমাত্র চিচিঙ্গা দিয়ে, উনি কোনো রকমে খেয়ে নিয়েছেন। তারপরে আবার বেগুনের তরকারি খেয়েছেন, তরকারি খায়নি, বা তরকারি ঝোলগুলো খেয়েছেন, আলুগুলো খেয়েছেন আর কি। তাতেই নাকি ওনার অবস্থা খারাপ হয়ে গেছে ঝাল খেয়ে। কী জানি, আমার কাছে না খুব বেশি ঝাল লাগে না, অনেক সময় খুব ঝাল লাগে, আবার সময় লাগে না। দেখা যায় যে ঝাল দিয়েছি তারপর আমি কাঁচামরিচ দিয়ে খাচ্ছি ভাত, মানে আমার কাছে ঝাল লাগে না। দেখো রান্না ফাঁকে ফাঁকেই সব কিছু ধুয়ে শেষ করে নিয়েছি, রান্না করার পরও অনেক কাজ ছিল, সব কিছু ওকে করে নিয়েছি। বেসিন পরিষ্কার করা, স্ল্যাব মোছা, এগুলো আমার প্রতিদিনের কাজ, এগুলো আমি প্রতিদিনই করি, তোমাকে দেখাই না। ওয়াল মোছা তো এগুলো করি, চুলা মোছা এগুলো সব আমি করে রাখি, রান্না করার পরে সব কাজ আমি করে রাখি। রান্না করার আগেই করে রাখি, তবে যখন খুব বেশি তাড়াহুড়ো থাকে বা খুব বেশি ক্ষুধা লাগে তখন রান্নার মাঝখানেই কাজটা করে নিই। এখন ইদানিং গ্যাস থাকে বুঝছো, সকালবেলা গ্যাস থাকে, বিকেলেও গ্যাস থাকে। তবে সকালবেলা প্রায় সময় গ্যাস থাকে না, বিকেলের পর থেকে গ্যাস থাকে। তখন আবার ইডি চুলা আর চিল্লি চুলা ইউজ করি। মানে চা চুলাই বুঝে ইউজ করা লাগে, চা চুলাই মুছতে হয়, এই চা চুলা মুছতে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। ইডি চুলা বিকেলের পরে আর ইউজ করা হয় না, মানে বিকেলে অনেক সময় গ্যাস থাকে না, রাতের বেলা হয়তো গ্যাস কম থাকে, অনেক সময় এটা খুব কম, তবে এর গ্যাস থাকে, এখন গ্যাস ভালোই আছে আলহামদুলিল্লাহ। এরকম গ্যাস থাকলেই হবে, অ্যাটলিস্ট কাজটা খুব দ্রুত করা যাবে। দুই চুলায় কাজ করা আর ভেঙে ভেঙে দুই চুলায় কাজ করা অনেক পার্থক্য, এতে সময় অনেক লাগে, কষ্টও বেশি হয়ে যায়। কিন্তু কিছুই করার নেই, রান্না তো করতেই হবে, কাজ তো করতে হবে, চুলা তো মুছে রাখতেই হবে। ঈদের পরে ইট চুলা আলমারিতে রেখে দিয়েছিলাম, বের করিনি, লাগেনি, কিন্তু এখন দেখতেছি সকালবেলা গ্যাস থাকে না, লাগে। সকালবেলা এক চুলায় সব কাজ করা যায় না, স্কুলে যাওয়া লাগে, লুড়ো ছানা করতে হয়, বাচ্চাদের টিফিন বানাতে হয়, তো সেক্ষেত্রে সময় লেগে যায়। দুই চুলা হলে কাজ খুব দ্রুত হয়ে যায়। যদিও ইট চুলায় রান্না করতে একটু বেশি সময় লাগে, তারপরও কাজ তো হয়, দেরি করে হলেও তো হয়। এক চুলায় করলে তো সেটাও হয় না। সারাদিনে ভাত একবারই খাই, দুইবার খাই না, দুইবার খেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। খুব কম দুইবার খাই, যখন দেখি যে মানে খাবারে কেমিক্স উঠেছে, খাবারটা খেতে খুব ইচ্ছা করতেছে তখন খাই। এছাড়া আমি ভাত একবারই খাই। বেগুন তরকারি দিয়ে ভাত খাচ্ছি, মানে ভালো লাগছে না, স্বাদ পাচ্ছি না, কেমন যেন লাগতেছে। তো ভাজি দিয়ে বেগুন দিয়ে মিক্স করে খাচ্ছি, খেতে খুব ভালো লাগতেছে। এটা অবশ্য আগে করা দরকার ছিল, তখনও যে খুব বেশি ভালো লেগেছে খেতে তা কিন্তু নয়। কিন্তু এখন মনে হচ্ছে যে ঠিক আছে, খাবারটা খেতে খুব ভালো লাগছে, খেতে পারতেছি আমি। যে খাবারটা খেতে ভালো লাগে বা যে খাবারটার কেমিক্স থাকে সেই খাবারটা খেলে না খুব বেশি খারাপ লাগে না, মাথা খুব বেশি ঘুরায় না। কিন্তু যে খাবারটা খেতে ভালো লাগে না বা স্বাদ লাগে না বা খাওয়ার পর জানি কেমন লাগে, সেই খাবারটা খাওয়ার পরে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, মাথা প্রচুর ঘুরায়, হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, চোখে কম দেখি, এরকম অবস্থা হয়ে যায় বুঝছো। তবে স্বস্তির ব্যাপার এটা হচ্ছে বাচ্চাদের পড়ি আমাকে সাফ করতে হয় না, জান সেরা করে দেয়। আমিও করি, একবার করি, এ বেশি করি না। ওদের পড়ি সাফ করতে গেলে আমার অনেক কষ্ট হয়, বসে করতে পারি না, তো বাচ্চারা করে দেয়। আবার দেখি যে অনেক সময় বাচ্চাদের কষ্ট হচ্ছে তখন আমি করে দেই। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।